নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আপনারা জানেন, বুদ্ধিজীবী শুনলেই লোকে এখন গালিগালাজ করে এবং কোনো ইন্টেলেকচুয়াল, কোনো বুদ্ধিজীবী নিজেকে আর বুদ্ধিজীবী ভাবতে রাজি নন। কোনো এডুকেটেড লিটারেট পার্সন, তাকে যদি আপনি বুদ্ধিজীবী বলে প্রকাশ্যে সম্বোধন করেন, তিনি সঙ্গে সঙ্গে ব্যাকড্রপ করেন, মানে তিনি সঙ্গে সঙ্গে পিছিয়ে আসেন, এসে বলেন আমি ইন্টেলেকচুয়াল নই, আমি বুদ্ধিজীবী নই, আমি লেখালেখি করি, আমি সাংবাদিকতা করি, আমি কোনো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমি বুদ্ধিজীবী নই। তার কারণ বুদ্ধিজীবী ক্লাসটিতে বিক্রি হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিনেছেন, দিনের পর দিন তাদের কিনতে কিনতে এমন একটা স্তরে নামিয়ে নিয়েছেন, বুদ্ধিজীবী লোক বললেই লোকে বলে এই গালিগালাজ করছে। ফলে ইন্টেলেকচুয়ালরা এখন সে কী হয়ে গেছেন, ইন্টেলেকচুয়ালরা ঘরে ঢুকে গেছেন, ঘরে ঢুকে না 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 আমি আর ইন্টেলেকচুয়ালরা। আর যেসব ইন্টেলেকচুয়াল, যেসব বুদ্ধিজীবীরা প্রকাশ্যে কথা বলছেন, মানুষের কথা বলছেন, এবং সেই কথা বলতে গেলেও কদর পাচ্ছেন না, তার কারণ মানুষ তাকে দেখে হ্যাটা করছে। সিঙ্গুরের সময়, নন্দীগ্রামের সময় যে মানুষগুলো পথ হেঁটেছিল, সেই মানুষগুলো এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালি দাঁড়িয়ে, ছেড়ে দিন পথ হাঁটা, বাড়িতে বসে একটা প্রেস স্টেটমেন্ট মতো করছেন। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, কবি শ্রীজাত, কবি জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ বাদুড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমি কয়েকটা নাম আপনাদের কাছে বললাম, হাজার হাজার নাম বলতে পারি, গৌতম ঘোষ ডিরেক্টর, কোনো একটা কথা শুনছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গে যে সন্দেশখালি হয়েছে তিনি জানেন কি না জানি না শেষ পর্যন্ত। এরকম কয়েকশো নাম এই মুহূর্তে মনে আসছে, যে নামগুলো বলতে ইচ্ছে করছে, কিন্তু বলবো না আজকে। বুদ্ধিজীবী সম্বন্ধে সংজ্ঞাটাই বদলে গেছে, সন্দেশখালি বদলে দিয়েছে। বলছেন নাট্যকার, দীর্ঘদিনের নাট্য নির্দেশক, অভিনেতা, সেই মানুষটি চন্দন সেন, সরাসরি তাকে আমরা টেলিফোনে ধরেছিলাম। কি বললেন আপনারা এই মুহূর্তে শুনুন। সন্ময় স্পিক্স, আমি তাঁর কথা শুনেছি, খুব দামি একটা কথা বলেছেন তিনি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কথা বলেছেন। চন্দনবাবু বলেছেন যে ব্যারাকপুরে থাকেন, ওখান থেকে টেলিফোনে ধরেছিলাম আমরা। তিনি পরিষ্কার বললেন যে শোনবাবু, বুদ্ধিজীবীর সংজ্ঞাটা বদলে গেছে। বুদ্ধিজীবী হচ্ছেন তাঁরা যারা ওই সন্দেশখালীর মা বোনেরা প্রকাশ্যে ক্যামেরার সামনে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলছেন, যেটা ইন্টেলেকচুয়ালদের বলা উচিত, তাঁরাই প্রকৃত সমাজের এখনকার বুদ্ধিজীবী। ভারী ভালো লাগলো আজকের দিনে দাঁড়িয়ে কথাটা শুনতে, ভীষণ ভালো লাগছিল। সেলাম চন্দন সেন শুধু নয়, ওই 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 সন্দেশখালীর মা বোনেরা যারা স্পষ্টবাদী হয়ে একদম ক্যামেরার সামনে এসে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের গ্রাম বাংলার ভাষাটাকে ব্যক্ত করছেন, যেটা করা উচিত ছিল কলকাতার ইন্টেলেকচুয়াল সমাজের। অপর্ণা সেনের কে খোঁজ পাচ্ছেন, কোথাও পাবেন না। আমরা খোঁজ পেয়েছি চন্দন সেনের। তিনি ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। অশীতিপর মানুষ, 80-র ওপর বয়স হয়ে গেছে, কিন্তু স্পষ্টভাবে যে কথাটা বললেন, আমার মনের কথা বললেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাসী আপনাদেরও মনের কথা বললেন। চন্দনবাবু কি বললেন শুনুন। নমস্কার চন্দনবাবু, আমি সন্ময় বলছি। বলছি আপনার 80-র কাছাকাছি বয়স হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বাড়িতে বসেও প্রত্যক্ষ করছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে যে সন্দেশখালীতে কি হয়েছে, কি চলছে। আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন। আপনি নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অবশ্যই বাংলার ইন্টেলেকচুয়াল সমাজকে আপনার মতো মানুষ রিপ্রেজেন্ট করেছেন। মাঠে ঘাটে রণাঙ্গনে বিভিন্ন ফ্রন্টে আপনি বিভিন্ন ধরনের প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন সময়। কিন্তু এই সময় দাঁড়িয়ে মানুষের একটা সাংঘাতিক যন্ত্রণা, মানে আমি বলছি সন্দেশখালীর মহিলাদের, মা বোনেদের, মানুষের যন্ত্রণার বাইরেও যন্ত্রণা। ইন্টেলেকচুয়াল সমাজ এই মুহূর্তে ঘুমিয়ে আছে কেন? এটা নিয়ে যদি আপনার একটু বক্তব্যটা বলেন ভালো হয়। আসলে সন্ময় বাবু, আপনার সঙ্গে আমার পরিচয় ছিল দীর্ঘদিন, এখনো আছে। আমি যখন পরিচয়টা ছিল তখন সত্যিকারে বলতে কি আমার সঙ্গে রাজনৈতিক দলের একটা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্কই ছিল। তার পরবর্তীকালে আমি নিজে অত্যন্ত বীতস্পৃহ হয়ে সমস্ত রাজনৈতিক দলীয় সংকীর্ণতার বাইরে দাঁড়িয়ে আমি একটু দেখবার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি। আমার কাছে বুদ্ধিজীবীর যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা যত বয়স বাড়ছে, আমি প্রায় 80 নয়, 80 ক্রস করলাম। 80 ক্রস করার পর বুঝতে পারছি যে বুদ্ধিজীবীর যে তথাকথিত সংজ্ঞা নিয়ে এতদিন আমরা খুব নাম সংকীর্তন করেছি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে, আসলে এই সংজ্ঞাটাকে সজোরে থাপ্পড় বসাচ্ছে, সংজ্ঞাটাকেই থাপ্পড় বসাচ্ছে ওই সন্দেশখালীর মেয়েরা,
যাদেরকে আমরা মনে করি তথাকথিত নাগরিক সমাজ, শহুরে সমাজ মনে করি, এদের বুদ্ধি নেই, এদের কম বুদ্ধি, বা এদের শিক্ষা দীক্ষা কম, কিন্তু এরা শুধুমাত্র মানে ভয়ের ত্রাসের দ্বারা চালিত হয়, অথবা অর্থের দ্বারা চালিত হয়, অথবা প্রভাব প্রতিপত্তির দ্বারা চালিত হয়। এই ধারণাগুলোকে থাপ্পড় মেরে তারা বলছে উল্টোটাই সত্যি, অর্থাৎ তোমাদের মতো শহুরের নাগরিক বুদ্ধিজীবীরাই তার দ্বারা চালিত হয়, আমরা চালিত হই না। তার প্রমাণ দেখে নিই, বাংলার বুকে বুদ্ধিজীবীর নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। ওরাই আসল বুদ্ধিজীবী, যারা বুদ্ধির সঙ্গে মর্যাদাকে মেশাচ্ছে, সম্ভ্রমকে মেশাচ্ছে, আত্মরক্ষাকে মেশাচ্ছে, শালীনতাকে মেশাচ্ছে, নিজেরা মর্যাদাকে মেশাচ্ছে, এবং যারা কোনো অবস্থাতেই শত ভয়ের সামনে, শত সংকটের সামনে বারবার তারা আক্রান্ত হয়েও, এমনকি তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যে নারীত্ব, তার মর্যাদা বিপন্ন হওয়া সত্ত্বেও তারা অবশেষে দরজা খুলে সোজা তাকিয়ে বলছে, হ্যাঁ আমাদের উপর আক্রমণ হয়েছে। আমরা শুধু নয়, আমরা শুধুমাত্র মেয়েরা নই, আমরা ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের জমি আক্রান্ত হয়েছে, আমাদের মাটি আক্রান্ত হয়েছে, আমাদের সম্ভ্রম আক্রান্ত হয়েছে, আমাদের মর্যাদা আক্রান্ত হয়েছে। এই লোকগুলো সেটা করেছে। তারপরে হয়তো কিছু গ্রেপ্তার হয়েছে বা হবে হয়তো, সেগুলো রাজনীতির যারা বিশারদ তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন, তাদের মতো করে নাম সংকীর্তন বা কীর্তন বা যাই হোক বক্তব্য ইত্যাদি চালাবেন। সেই ক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই, কোনো কথা বলার নেই। কিন্তু আমি যেটা মনে করি এই বয়সে দাঁড়িয়ে, যে বুদ্ধিজীবীর সংকট বলে কোনো শব্দ নেই, বুদ্ধিজীবীর সংজ্ঞাটা বদলে যাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী বলে আমি মনে করি। সুতরাং সন্দেশখালী সব দিক দিয়েই প্রমাণ করে দিচ্ছে যে আমাদের মানুষের সমস্ত এতদিনের অনেক কিছুকেই সে পাল্টে দিচ্ছে। আর একটা ছোট্ট কথা, আমি একটা সময়ে, এখন আমার নতুন নাটকও লিখছি একটি, সেই লড়াইকে নিয়ে, তেভাগা লড়াইকে নিয়ে তার সূচনা হয়েছে। তেভাগার অন্যতম পীঠস্থান হচ্ছে এই সন্দেশখালী। সেখানে এক সর্দার, তিনি ছিলেন ওখানকার যোদ্ধার জমিদার, তার বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা নিয়ে সংগঠিত হয়েছিল মানুষ। সত্যি কথা বলতে কি, তখন কমিউনিস্ট পার্টি একটা ভ্যানগার্ডের ভূমিকা নিয়েছিল, এবং যখন দেখা গেল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাজশাহী সমস্ত জেলা জুড়ে, এবং ওই এই যে কি বল দক্ষিণ 24 পরগনার যে অঞ্চলটার কথা বলছি, বিস্তৃত অঞ্চল, ভেরি অঞ্চল, টোটাল অঞ্চল জুড়ে তেভাগার নতুন প্লাবন বয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পার্টির নেতৃত্ব তারা শাসক দলের সঙ্গে মিলিত হয়ে তারা ঠিক করলো যে পার্টির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পার্টির উপর গ্রেপ্তার প্রত্যাহারের একমাত্র রাস্তা হচ্ছে তেভাগা আন্দোলনকে উইথড্র করে নেওয়া। তাই তেভাগা আন্দোলনকে উইথড্র করেছিল এই পার্টি, এবং তার বিরুদ্ধে প্রবল সংকট তৈরি হয়েছিল মানুষের মধ্যে, বিশেষ করে কৃষকদের চেতনায়। এইটার আমি সাক্ষী, আমি তার ইতিহাস, ভূগোল সমস্তটাই আমার। তখন সমস্তটাই কৃষকদের যে লড়াইটা, যার জন্য এক সময় কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল, সেটা একটা বিপন্নতার মুখে এসে দাঁড়ালো। এবং শুধু তাই নয়, আপনি আমার কাছে ঐতিহাসিক তথ্য রয়েছে যে তেভাগা আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে কলকাতায়, সেখানে তাকে বলা হলো যে মুসলিম লীগ কলকাতাকে পাকিস্তানে মধ্যে রাখবে বলে যে আন্দোলন শুরু করেছে, এবং তার জন্য যে ধর্মঘট ডাকছে, সেই ধর্মঘটে সামিল হওয়ার জন্য তখন কমিউনিস্ট পার্টি নাকি সমর্থনের ডাক দিল।
সেই শুনে যখন সবাই অবাক হয়ে গেল যে আমরা তেভাগার বন্ধ করে দিয়ে ওইখানে চলে আসবো, ওইখানে এসে আমরা লীগের ডাকে আমরা সাড়া দেব, তখন বলা হলো যে ট্রাম শ্রমিক ধর্মঘট সাফল্যটা হচ্ছে একটা বিরাট সাফল্য। তারপরে ট্রাম শ্রমিকদের ধর্মঘটে যে ঘটনাটা ঘটে গেল, হিন্দু মুসলিম সমবেত ভাবে যে লড়াইটা করলো, লীগের বিরুদ্ধে যদি আমরা এখন কথা বলি, সেই ধর্মঘটের সেই যে ঐক্যটা সেটা ব্যাহত হবে। তার ফলে আমরা থাকবো এবং আমরা যাতে মুসলিম লীগ যাতে কোনো রকম দাঙ্গা বাঁচাতে না পারে তা আমরা দেখব। কিন্তু আপনারা জানেন যে কলকাতার বুকে সবচেয়ে ভয়ঙ্কর দাঙ্গা সেদিন সংঘটিত হয়েছিল। কমিউনিস্ট মাত্র গুটি কয়েক কমিউনিস্ট তারা পারেনি ঠেকাতে, মিছিলে নেমেছিল, কিন্তু মিছিল থেকে তারা বেরিয়ে গিয়ে ওই যারা দাঙ্গাবাজ তারা বেরিয়ে গিয়ে দাঙ্গাটা করেছিল। এই ঘটনার ইতিহাস, সমস্ত ইতিহাস লিখিত ভাবে রয়েছে, আমি সেগুলো পাঠ করেছি, আমি আমার নতুন নাটকে সেটা সন্নিবিষ্ট করছি। তার ফলে যারা বলছে ওখানে তেভাগার জায়গা, তারা কি এটা জানে না যে তেভাগাকে কি করে সর্বনাশ করা হলো? তার ফলে ওরা নতুন পাঠ দিচ্ছে আমাকেও, ওই আমাদের ওই সন্দেশখালীর মেয়েরা, তারা বলছে তেভাগার মাটিকে যদি পবিত্র করতে হয় আমরাই পারি তেভাগার এই মাটিকে পবিত্র করতে। এই ভিত্তিটাও আমার কাছে একটা নতুন ভাবে এসেছে বলে অকপটে জানালাম। অনেক ধন্যবাদ চন্দনবাবু, এতক্ষণ মূল্যবান বিশ্লেষণ করলেন এবং আমাদের সময় দিলেন। আপনি অশীতিপর একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজকে আমরা বিশ্বাস করি এখনো রিপ্রেজেন্ট করেন, কিন্তু আপনি যথার্থ বলেছেন বুদ্ধিজীবীর সংজ্ঞাটা বদলে গেছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন চন্দনবাবু। ধন্যবাদ।